ওকে, তোমাদের পরীক্ষা তো মনে হয় চলে আসছে না? নেক্সট মান্থের 15 তারিখের পরে হওয়ার কথা। আমাদের সিলেবাস তো মোটামুটি অনেক দূর আগাইছে, সো শেষ হয়ে যাবে আই থিঙ্ক। আমাদের এক্সিপিয়েন্ট হয়তো বা 2টা লেকচার লাগতে পারে সর্বোচ্চ। স্যার তারপরে থাকবে হচ্ছে ফার্মাসিউটিক্যাল ক্যালকুলেশন, ওটা শুরু করবো। হ্যাঁ স্যার গতকালকে পরীক্ষাটা নিয়ে একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ। গতকাল স্যার ক্লাস টেস্ট দিলাম আপনার, ওখানে স্যার ওই যে কোশ্চেন গুলো স্যার একটা একটা করে আসছে আর কি, যে একটা আচ্ছা, কোশ্চেন একটা স্যার। করে একটা করে সেট করা হয়েছে, কারণ হচ্ছে এটা যদি এক পেজে সবগুলো কোশ্চেন দেওয়া হতো তাহলে কপি করে সবাই একটা স্ক্রিনশট নিলে অনেকগুলো কোশ্চেন চলে আসতো। ঠিক আছে, কিন্তু স্যার এটা ইচ্ছা এইভাবে তো স্যার প্রবলেম হয় এটা স্যার। ইচ্ছা ইচ্ছা করেই করা। ঠিক তাহলে স্যার আছে, সেক্ষেত্রে তো আমি তো স্যার মনে করেন এক নম্বর কোশ্চেন যদি না পারি তো আমি এটা রেখে তারপর বাকি গুলাতে গেলাম, পরে আবার এক নম্বর কোশ্চেন আসতে তো অনেক টাইম লাগে স্যার। আবার যাদের নেট একটু স্লো। আচ্ছা এখন এটা হচ্ছে এই সামনের কোশ্চেন গুলোতে হয়তো বা আরো ডিটেল লোডিং থাকবে। হয় স্যার, সময় লাগে অনেক। স্যার ওই সামনের যে কোশ্চেন গুলোতে আরো ডিটেল থাকবে, ঠিক আছে। তো দেখা গেছে শর্ট কোশ্চেন থাকবে, এই থাকবে, তো ওই ক্ষেত্রে এক পেজে করলেও প্রবলেম হবে না, ঠিক আছে। জি স্যার, ওই এমনিতে একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেন আবার লোড হয়, তো তো ওইখানে আবার 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মতো যায়, তো ওই আরো দশ সময় নষ্ট। 10টা এমসিকিউ ট্রু ফলস কোশ্চেনের জন্য 15 মিনিট মোর দ্যান এনাফ। 10টা এমসিকিউ কোশ্চেন দাগাইতে লাগে সর্বোচ্চ 7-8 মিনিট, বাকিটা লোডিং এর সময় নিতেই পারো, ঠিক আছে। অনেক ধরনের আমি তো এক্সকিউজেস আছে। সময় নষ্ট হচ্ছে। সময় নষ্ট বলতে এখন তোমাকে তো আমি 10 মিনিটও দিতে পারতাম, তাই না? 10টা কোশ্চেনের জন্য 10 মিনিট মোর দ্যান এনাফ, বাট তোমাকে 15 মিনিট দেওয়া হয়েছে, সবাই দিতেও পারছে সাবমিট করে, ঠিক আছে। তো জি এখানে অনেক স্যার। ধরনের ইস্যুজ আছে। এখানে তোমাকে যদি আমি এক পেজে দিই তাহলে তোমরা অনেকেই কপি হয়েছে অনেক। ফার্স্ট পরীক্ষা দেখে আমি হয়তো কিছু বলতেছি না, কারণ আমি অনেকেরই 10 আউট অফ 10 রেজাল্ট চেক করছি, এবং সিকোয়েন্সিয়ালি দেখা গেছে যে অনেকেরই। যাই হোক, এগুলো নিয়ে পরে কথা বলবো, কারণ এবার স্ট্রিক্টলি বলা হয়েছে কপি ধরা পড়লে ফেল করে দেওয়া কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো বি সিরিয়াস। যারা হচ্ছে কপি করো, কপি করছে বোঝা যাচ্ছে, কিন্তু কে কে কপি করছে এটা যদি রিটেন পরীক্ষায় ধরা পড়ে তাহলে কিন্তু 0 দিয়ে দিব, ঠিক আছে। এই জি হচ্ছে স্যার। কথা। আনএথিক্যাল মিন্স নিলে তুমি পাস পাও 6 পাও সমস্যা নাই, বাট ইথিক্যালি পাও আর কি, এটাই হচ্ছে কথা। তোমরা ইথিক্যাল হইলে আমার এক পেজে 10টা কোশ্চেন দিতে কোনো প্রবলেমই নেই, ঠিক আছে। 10টা কোশ্চেন দিলে করবা কপি। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি, ঠিক আছে। সো লাস্টলি উই টকড অ্যাবাউট ডিফারেন্ট এক্সিপিয়েন্ট দ্যাট ইজ রিকোয়ার্ড ফর tablet formulation, and I think everything is clear to us. And now we will discuss about different excipient that is required for capsule formulation and liquid formulation. So first, if we see, in case of tablet capsule formulation, we also require some excipient. And here, first, the excipient that we required is diluent. So we already know what is diluent. What is diluent? Diluent কি বলো কেউ একজন?
হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, আচ্ছা, আমার আসলে শোনা যাচ্ছে। ইন্টারনেট কানেকশনটা লস হয়েছে। ওকে, আচ্ছা আমি আবার শুরু করতেছি, হ্যাঁ? ওকে স্যার। ওকে, সো আমার মনে হয় স্লাইডটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে কোথায়, যে we already talked about different excipient that is required for tablet formulation, and today we will discuss about different excipient that is required for capsule formulation. And first excipient that is required for capsule formulation is diluent. So diluent কি জিনিস এটা তো আমরা জানি নাকি? What is diluent? জি স্যার। Acha. So diluent is required for different API where the API dose is very small, and we use diluent to make the volume of our capsule. And if the volume is the smallest amount or little amount that we can formulate into a capsule is 65 milligram. তার মানে হচ্ছে আমরা ডাইলুয়েন্টটা ইউজ করি হচ্ছে ক্যাপসুল ফর্মুলেশনের মধ্যে। কেন ইউজ করি? কারণ হচ্ছে ভলিউম ইনক্রিজ করার জন্য, এবং যদি ক্যাপসুলের ভলিউমটা কম হয় তাহলে আমরা এটার সাথে ডাইলুয়েন্ট হিসাবে বিভিন্ন জিনিসকে মিক্স করি, এবং স্মলেস্ট অ্যামাউন্ট যেটাকে আমরা ক্যাপসুলে কনভার্ট করতে পারি সেটা হচ্ছে 65 মিলিগ্রাম। এর নিচে হলে ক্যাপসুল বানানো সম্ভব হবে না। And other excipient that is required for capsule formulation is lubricant and glidants. And also sometimes we use different disintegrating agents in capsule formulation. And we already know the different example of lubricants, glidants that we used here also in case of capsule formulation. তার মানে হচ্ছে আমরা এখানেও ক্যাপসুল ফর্মুলেশন করার জন্য লুব্রিক্যান্ট, গ্লাইডেন্ট, ডাইলুয়েন্টস এবং হচ্ছে ডিসইন্টিগ্রেটিং এজেন্টস এই জিনিসগুলোকে আমরা ইউজ করি, এবং প্রত্যেকটারই আমরা উদাহরণ আমরা শিখছি প্রিভিয়াসলি আমাদের ক্লাসে। তো ওইগুলাই এখানেও চলে আসবে আর কি, ঠিক আছে? সো ক্যাপসুল সম্পর্কে ডিটেল অনেক কিছু আছে, যেটা এখানে ক্যাপসুল শেল গুলা কিভাবে তৈরি করা হয়। ক্যাপসুল শেল অ্যানিমেল সোর্স থেকেও আসতে পারে, ভেজিটেবল সোর্স থেকেও আসতে পারে। তারপর এগুলো আরো ডিটেল আছে, ক্যাপসুলের সাইজ আছে, এগুলা ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে মেইনলি পড়ানো হবে। Okay, so next formulation type is liquid formulation, and we are actually talking here about syrup and suspension. So do we know what is syrup and what is suspension? Do you have any idea? স্যার, সিরাপ হলো যেটা 65% সুগার থাকবে, আর সাসপেনশন যেটা সুগার ফ্রি। Not necessarily. We use antacid suspension, which is actually sweet. স্যার সাসপেনশনের স্যার, নিচে স্যার সাসপেনশন নিচে যেটা তলা নিতে হবে, মানে নিতে খাওয়ার হবে আগে স্যার। জাকাই Okay, নিতে হবে। okay, আর okay. জাকাই নিতে হবে স্যার। Good. Actually, there are two definitions for syrup, and the definition that you gave was actually according to BP or British Pharmacopoeia. But in case of USP or United States Pharmacopoeia, if the solution concentration is 85%, then we can call it syrup. That means in a solution where the sugar concentration is 85%, then we can call it syrup. And according to BP, it is 66.67% around. And suspension is the formulation where their particle is suspended in a liquid media, and it will form sedimentation when we keep it withstand for a longer period of time. তার মানে হচ্ছে আমরা যখন এটাকে লং টাইমের জন্য রেখে দেব তখন এখানে নিচে সেডিমেন্টেশন পড়বে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে সাসপেনশন। সো mainly here we are talking about syrup and suspension, and in case of syrup and suspension formulation we use different excipient, and here you will see a list of excipient type and their example, and we will go one by one. তার মানে হচ্ছে আমরা এখানে সিরাপের জন্য এবং সাসপেনশনের জন্য যে আমরা সিরাপ সাসপেনশনের ডেফিনেশন অলরেডি দিচ্ছি, আই থিঙ্ক ক্লিয়ার আছে সবাই, যে ব্রিটিশ ফার্মাকোপিয়া অনুযায়ী সিরাপ হচ্ছে যদি কোনো একটা সলিউশনের মধ্যে 66.67% হচ্ছে সুগার থাকে তাহলে তাকে আমরা সিরাপ বলি, এটা হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া অনুযায়ী। আর ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া অনুযায়ী সেটা হচ্ছে 85% যদি সুগার থাকে তাহলে তাকে আমরা বলি হচ্ছে সিরাপ বলি। আর সাসপেনশন হচ্ছে আমরা বলছি যে যেখানে লিকুইড মিডিয়ার মধ্যে পার্টিকেল গুলো সাসপেন্ডেড থাকবে এবং লং টাইম যখন আমরা এটাকে উইথস্ট্যান্ড করে রাখবো বা তাড়া করে রাখবো বা সোজা করে রাখবো, তখন দেখা গেছে এটা কি করবে,
আস্তে আস্তে নিচে সেডিমেন্টেশন আকারে তলানি আকারে জমা পড়বে হচ্ছে সাসপেন্ডেড পার্টিকেল গুলা। এবং এখানে আমরা বলছি যে একটা লিস্ট দেয়া আছে যেটাতে হচ্ছে বিভিন্ন ধরনের এক্সিপিয়েন্ট যেটা হচ্ছে সিরাপ সাসপেনশন তৈরি করার জন্য দরকার সেগুলা দেয়া আছে এবং প্রত্যেকটারই সামনে এক্সাম্পল দেয়া আছে। সো আমরা এখানে একটা একটা করে যাবো আর ওয়ান বাই ওয়ান দেখবো যে জিনিসটা কি অ্যাকচুয়ালি। সো ফার্স্ট থিং ইজ সলভেন্ট। Solvent is the media where we solubilize different solute। তার মানে হচ্ছে সলভেন্ট হচ্ছে একটা মিডিয়া যেখানে আমরা বিভিন্ন সলিউটকে সলিউবিলাইজ করি, and water is a good example of solvent and highly used solvent in pharmaceutical formulation actually। তার মানে হচ্ছে ওয়াটারটা হচ্ছে একটা সলভেন্টের এক্সাম্পল এবং খুব বেশি পরিমাণে ওয়াটার ইউজ করা হয় ফার্মাসিউটিক্যাল প্রিপারেশনের ক্ষেত্রে। and why we use water in different formulation? Why? What properties of water actually make it a ideal solvent? So first property of water is lack of toxicity. That means water is not toxic, so we can use it in different formulation. Then its solubilizing power is very high, and third thing is it is compatible with wide range of material। তার মানে হচ্ছে এটা ওয়াইড ম্যাটেরিয়ালের সাথে কি কম্প্যাটিবল, তার মানে তাদের সাথে কোনো ধরনের খারাপ ধরনের ইন্টারেকশন করে না বা রিঅ্যাকশন করে না। And what is the disadvantage of water as a solvent? First is there are different drugs which is water sensitive. That means they will break down or degrade in whenever they came in contact with water. So this drug we cannot formulate them into ওয়াটার সলভেন্ট। তার মানে হচ্ছে অনেক ড্রাগ আছে যারা হচ্ছে ওয়াটারের সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যায়, সো আমরা তাদেরকে ওয়াটার ইউজ করে ফর্মুলেট করতে পারবো না। অ্যান্ড সেকেন্ড থিং ইজ ইটস এ গুড ভেহিকল ফর মাইক্রোবিয়াল গ্রোথ। তার মানে হচ্ছে ওয়াটারের মধ্যে মাইক্রোবস খুব দ্রুত গ্রো করতে পারে, যেটা অ্যালকোহল বা অন্য কোনো মিডিয়াতে যদি আমরা ইয়ে করতাম তাহলে গ্রো করতে পারতো না। So these are the disadvantages of solvent, and there are also some disadvantages is in case of weak electrolytes and non-polar drug. We already know that like dissolves like. That means polar solvent solute will dissolve in polar solvent. Non-polar solute will dissolve in non-polar solvent. This is a well-known theory actually, but there are many weak electrolytes and non-polar drug molecule which is not soluble in water. So how we can solubilize them or how we can form solution of this kind of drugs? So first what we will do, first we have to do is we will solubilize this drug into different solvent molecule, and these solvent molecules are known as co-solvent. That means weak acid, weak electrolytes and non-polar molecule, first we will dissolve them in a solvent where they are actually soluble, and after the solubilization process we will mix this solution with water। তার মানে হচ্ছে এখানে আমরা যেটা বলতেছি যে অনেক উইক ইলেকট্রোলাইটস আছে, নন পোলার মলিকুল আছে যারা হচ্ছে ওয়াটারে ডিরেক্টলি সলিবল হয় না। তো শুরুতে আমরা যেটা করব তাদেরকে একটা সলভেন্টের মধ্যে সলিউলাইজ করব, যেই সলভেন্টের মধ্যে অ্যাকচুয়ালি তারা সলিবল, যেটা ওয়াটার না, অন্য একটা সলভেন্ট। তো ওইখানে সলিউলাইজ করার পরে যেহেতু আমরা ওই সলভেন্টকে অনেক ক্ষেত্রে হাই কনসেন্ট্রেশনে আমাদের বডিতে অ্যাডমিনিস্টার করার জন্য ইউজ করতে পারি না, তো আমরা যেটা করব সেটা করব কি ওই সলিউশনটাকে পরবর্তীতে ওয়াটারের সাথে মিক্স করব। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা অন্য একটা সলভেন্টকে ইউজ করে আমাদের ইটাকে কি করতেছি, সলিউলাইজ করতেছি, ড্রাগটাকে আমাদের ইসের মধ্যে সলিউলাইজ করতেছি, ওয়াটারের মধ্যে সলিউলাইজ করতেছি, এবং দিস প্রসেস ইজ নোন এজ কোসলভেন্সি। কোসলভেন্ট জিনিসটা কি বুঝছি? হ্যালো, না স্যার। কোসলভেন্সির কথা বলছি যে বিভিন্ন ইলেকট্রোলাইটস আছে, উইক ইলেকট্রোলাইটস এবং হচ্ছে নন পোলার মলিকুল আছে যারা ডিরেক্টলি ওয়াটারের মধ্যে সলিবল হবে না, কারণ ওয়াটারটা হচ্ছে একটা পোলার মলিকুল বা পোলার সলভেন্ট। ঠিক আছে, আমরা তো জানি যে লাইক ডিজলভস লাইক, যে পোলারের মধ্যে পোলার ডিজলভ হবে, নন পোলারের মধ্যে নন পোলার ডিজলভ হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতেছি যে আমরা ওই উইক ইলেকট্রোলাইটস অথবা নন পোলার যে ড্রাগটা আছে তাকে শুরুতে একটা সলভেন্টের মধ্যে সলিবলাইজ করতেছি, যেই সলভেন্টটা ওয়াটার সলিবল। ঠিক আছে, সলভেন্টটা সলিবল বাট ড্রাগটা সলিবল না ওয়াটারে। তো আমরা শুরুতে ওই ড্রাগ মলিকুলটাকে ওই সলভেন্টে ডিজলভ করতেছি, করার পর যে সলিবল সলিউশনটা ফর্ম হয়েছে ওই সলিউশনটাকে পরে ওয়াটারের সাথে মিক্স করতেছি। তার মানে টু স্টেপ প্রসেস। শুরুতে ড্রাগটাকে অন্য একটা সলভেন্টের সাথে সলিবল করে ওই সলভেন্ট সহ যে সলিউশনটা তৈরি হয়েছে সেটাকে ওয়াটারের সাথে মিক্স করো।
বুঝতে পারছি এবার? হুম, জি স্যার। জি স্যার। স্যার, হ্যাঁ বলো। সলভেন্ট ওয়াটার ছাড়া আর কি দিই আমরা? নর্মালি আমরা ওরাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য হচ্ছে ওয়াটার ইউজ করি সলভেন্ট হিসেবে, ঠিক আছে? এবং তাছাড়া আর কি ইউজ করি? এছাড়া আমরা সলভেন্ট হিসেবে ইউজ করতে পারি হচ্ছে, যেমন তুমি যদি স্কিনের উপরে ইউজ করো কোনো ড্রাগকে, তাহলে আমরা অনেক ক্ষেত্রে অ্যালকোহলকে ইউজ করি। তুমি দেখবা যে কোনো একটা ড্রাগ বা স্কিন প্রিপারেশন যদি ইউজ করি, মানে অ্যাপ্লাই করি, তাহলে দেখবা যে ঠান্ডা হয়ে যাচ্ছে জায়গাটা। যেমন তুমি দেখবা বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায়, যে কি বলা যায়, ওই যে মুভ, তারপর হচ্ছে আর এই টাইপের যে স্প্রে গুলো আছে দেখবা অ্যাপ্লাই। হেক্সিসন। হ্যাক্সিসল তো অ্যালকোহল, হ্যাঁ হ্যাক্সিসলের মধ্যে তো অ্যাকচুয়ালি হ্যাক্সিসলটা তো টোটালি কাইন্ড অফ অ্যালকোহলেরই একটা সলিউশন, আইসোপ্রোপাইল অ্যালকোহল যেটা আর কি। ওইটা তো ডিরেক্টলি অ্যালকোহল, ওইখানে এটাই হচ্ছে অ্যালকোহল। যে অ্যালকোহল থাকার কারণে সে হচ্ছে অনেক সময় আরো অন্যান্য জনের জিনিসগুলো ইউজ করা হয়, ক্লোরোহেক্সিডিন বা অন্যান্য কেমিক্যাল অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টও মিক্স করা হয়। বাট মেইনলি ওইটাতে অ্যালকোহল থাকে, অ্যালকোহল থাকার কারণে সে হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি দেয়। বাট অনেক ক্ষেত্রে অন্যান্য ড্রাগের জন্য হচ্ছে আমরা ইউজ করি, কি বলে, অ্যালকোহল ইউজ করি ক্যারিয়ার মলিকুল হিসেবে। কিন্তু যেটা তো তুমি ওরালি ইউজ করতে পারবে, ওরালি নিতে পারবো না। এবং বিভিন্ন ইও আছে, যেমন তোমার ইমালশন টাইপ অনেক ফর্মুলেশন আছে যেখানে তেল ইউজ করা হয়, অয়েলি সাবস্টেন্স ইউজ করা হয়। ইমালশন ফর্মুলেশন আছে বাচ্চাদের জন্য। দেখবা তুমি বাচ্চাদের মুখে যদি গা হয়ে যায়, তাহলে দেখবা যে এক ধরনের এসি এর একটা প্রোডাক্ট আছে, নামটা ভুলে গেছি আমি যদিও। ওইটা হচ্ছে মানে ইমালশন ফর্মুলেশন। সো ডিপেন্ডিং অন ফর্মুলেশন we use different kind of base actually. In case of syrup অ্যালকোহল suspension কি we কোনো use water. জীবাণু, স্যার অ্যালকোহল কি কোনো জীবাণু মারার কাজে মানে এমনি সরাসরি স্যার ব্যবহার হয় নাকি স্যার বিভিন্ন প্রসেসের মাধ্যমে? Not surely 70% alcohol can kill different bacteria. 76%, sorry, 76% isopropyl alcohol can kill স্যার different only bacteria, মানে and স্যার you can use it as অ্যালকোহল? a you can use it as a antimicrobial agent directly without mixing with the different chemicals. ঠিক আছে, অ্যালকোহলকে তুমি ডিরেক্টলি ইউজ করতে পারো। এছাড়াও তোমার হচ্ছে অনেক মাউথ ওয়াশ আছে যেগুলোতে অ্যালকোহল ইউজ করা হয় in combination of different chemicals. I already mentioned one chemical like chlorhexidine, which is the antimicrobial agent that is mixed with alcohol for antimicrobial properties. ঠিক আছে? So I think it is clear what is co-solvent, and if we go for some example of co-solvent, that is sorbitol, glycerin, dextrose. These substance can act as a co-solvent, and in the meantime they can also act as a sweeteners. তার মানে সুইটেনিং এজেন্ট হিসেবেও তারা কাজ করতে পারে। এই সরবিটল, গ্লিসারিন এগুলো একটু মিষ্টি মিষ্টি জাতীয় হয়। ওকে, সো দেন হোয়াট ইজ বাফারিং এজেন্ট? Buffering agent, we actually use buffering agent for maintaining the pH of our formulation for a longer period of time. As we already know, buffering agent actually prevent the change of pH of our formulation. So here we use actually buffering agent for maintaining the pH, and how buffering agent acts actually we already know maybe. It's actually টপিক ফ্রম ইন্টারমিডিয়েট। সো বাফারিং এজেন্টটা মেইনলি আমরা ইউজ করি হচ্ছে বিভিন্ন ফর্মুলেশনের মধ্যে, যাতে করে আমাদের ফর্মুলেশনের পিএইচটা লং টাইম ধরে হচ্ছে ঠিকঠাক থাকে। কারণ পিএইচ এর সাথে অনেকগুলো জিনিসই ডিপেন্ড করে, অনেক কেমিক্যালস হচ্ছে পিএইচ চেঞ্জ হওয়ার সাথে সাথে ডিগ্রেড করা শুরু করে। সো বাফারিং এজেন্ট আমরা ইউজ করি হচ্ছে যাতে করে আমাদের যে প্রিপারেশনটা হয়েছে ওই প্রিপারেশনটার পিএইচটা যাতে লং টাইম ঠিকঠাক থাকে বা স্টেবল থাকে। Example of buffering agent is carbonate based, citrate based, gluconate based, actually phosphate based buffer we actually use in our formulation. Buffer is actually weak acid and weak base combination with their salt, corresponding salt. So then the topic is preservative. Why we use preservative? We use preservative in our food and drug formulation for increasing the shelf life of our প্রোডাক্ট। তার মানে প্রিজারভেটিভটা আমরা ইউজ করি আমাদের প্রিপারেশনের মধ্যে, মেইনলি ফুড এবং ড্রাগ যে প্রিপারেশন আছে সেখানে, যাতে করে তার শেলফ লাইফ স্টাডি পড়ানো হয়েছে গত সেমিস্টারে ফিজিক্যাল ফার্মাসি 2 তে পড়ানো হয়েছে না, অ্যাক্সেলারেটেড কন্ডিশনে আর হচ্ছে রিয়েল টাইম দুইটা ওয়েতে করা হয়, পড়াইছে না?
ফিজিক্যাল ফার্মাসি 2 তে? হুম, শোনা যাচ্ছে কথা? জি স্যার। পড়াইছে শেলফ লাইফ স্টাডি ফিজিক্যাল ফার্মাসি 2 তে পড়ানোর কথা, আমিও পড়াইছি ফিজিক্যাল ফার্মাসি 2। কোশ্চেনও ছিল পরীক্ষাতে অ্যাক্সেলারেটেড কন্ডিশনে কিভাবে করা হয়। ওকে, সো শেলফ লাইফ প্রলং করার জন্য হচ্ছে আমরা কি করি, প্রিজারভেটিভ ইউজ করি। এন্ড solution source of contamination, if we think about the source of contamination of our solution, there are many source of contamination. The first source of contamination is raw material, that the raw material that we use in our formulation, this can act as a good source of microbial contamination or any kind of contamination actually. So আমরা যে যদি সোর্স অফ কন্টামিনেশন, একটা ফর্মুলেশন কোন কোন জায়গা থেকে কন্টামিনেটেড হইতে পারে এটা যদি চিন্তা করি, তাহলে ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে র ম্যাটেরিয়াল। আমরা যে র ম্যাটেরিয়াল গুলা ইউজ করতেছি, সেই র ম্যাটেরিয়াল গুলা সোর্স অফ কন্টামিনেশন হিসেবে কাজ করতে পারে। ইন দ্য মিন টাইম, ডিফারেন্ট ইকুইপমেন্ট, এনভায়রনমেন্ট এন্ড পার্সোনাল হু is involved with the formulation process can be a good source of contamination. তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইকুইপমেন্ট, যেগুলো আমরা ইউজ করতেছি, প্লাস হচ্ছে যে পরিবেশে আমরা বানাচ্ছি এবং যে পার্সন হচ্ছে এই বানানো প্রসিডিউরের সাথে ইনভলভ, তারা সবাই মিলে কম্বাইনলিও কি করতে পারে, কন্টামিনেন্ট হিসেবে কাজ করতে পারে, সোর্স অফ কন্টামিনেশন হিসেবে কাজ করতে পারে। এন্ড লাস্ট থিং ইজ কনজিউমার ইউজেস প্যাটার্ন, তার মানে হচ্ছে যে কনজিউমার ড্রাগটা ইউজ করতেছে তার ইউজ করার প্যাটার্নের উপরেও কি করতে পারে, কন্টামিনেশনটা ডিপেন্ড করতে পারে। সো মেইনলি তিনটা কথা বলা হয়েছে এখানে, এবং কিছু কিছু ইন্ট্রাভেনাস ফর্মুলেশন আছে যেটা হচ্ছে ইনজেকশন ফর্ম আমরা বলি। এই ফর্মুলেশন গুলাতে যে একটা লোকে কাজ করে দেখা গেছে ওই জায়গাতে ক্লোজড একটা পরিবেশের মধ্যে একজন লোক কাজ করে, তার একবার পুরা শরীর অ্যাস্ট্রোনটদের মতো থাকে, জামা কাপড় পরা, এবং সে গোসল দিয়ে ঢুকে, বের হওয়ার পর আবার গোসল করে। তার মানে হচ্ছে যাতে করে কোনোভাবে কন্টামিনেশন না হইতে পারে, এটার জন্য হাইলি সিকিউর একটা পরিবেশ মেনটেন করা হয়। ঠিক আছে, ওকে। Next topic is an ideal properties of an ideal preservative. So what are the properties of ideal preservative? First property is it must be effective against a wide range of or broad spectrum of microorganism at a low concentration. তার মানে হচ্ছে এটা ওয়াইড রেঞ্জের মাইক্রো অর্গানিজমের এগেইনস্টে কাজ করবে খুব অল্প কনসেন্ট্রেশনের মধ্যে। এখানে ওয়াইড রেঞ্জ বলতে বোঝানো হচ্ছে মেইনলি যে এটা হচ্ছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটার অ্যাগনিস্টেই সমানভাবে কাজ করবে, and it will be stable or it will maintain its activity for a longer period of time. তার মানে হচ্ছে এটা অ্যাক্টিভ থাকবে অনেক সময় ধরে, and it will not physically chemically interact with other molecule in its lifetime. That means it will remain inert in its lifetime. And lastly, it must be non-toxic and adequately soluble. That means হচ্ছে কি এটা অবশ্যই কি করতে হবে, লং টাইম ধরে ফিজিক্যালি কেমিক্যালি কি থাকতে হবে, স্টেবল থাকতে হবে, এবং এটা নন টক্সিক হইতে হবে। If somebody asks you the example of preservative, all kind of paraben, methyl paraben, propyl paraben, ethyl paraben, benzoic acids, they all can act as a excipient, preservative, sorry. So যে কোনো প্যারাবেন টাইপ যেগুলো আছে, যেমন মিথাইল প্যারাবেন, প্রোপাইল প্যারাবেন এবং বেনজোইক অ্যাসিড, এরা কি হিসেবে কাজ করে, মেইনলি প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। So next topic is antioxidants. So we already know what is antioxidant. What is antioxidant? অক্সিডেশন রোধ করে যেটা। Okay, so antioxidant means the substance that will prevent the oxidation reaction. And what is oxidation reaction? Okay, reaction with oxygen is known as oxidation reaction. Okay, fine. Then oxidation reaction have different definition actually. So in a reaction where reactant will react with oxygen is known as oxidation, or there are another definition of oxidation reaction, that is the reaction where electron transfer occur or removal of hydrogen occur. That means addition of oxygen is oxidation reaction, also removal of hydrogen is a oxidation reaction. So antioxidant will work by preventing or inhibiting the oxidation reaction. তার মানে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো হচ্ছে এই অক্সিডেশন রিঅ্যাকশন গুলোকে প্রিভেন্ট করবে। and
Here we see the ideal properties of antioxidant. More or less ideal properties are similar for every kind of excipients. They must be inert, they must be colorless, they must be cost effective, they must be stable with other excipient molecules. So they are more or less almost similar kind of thing. So you have to go through this by yourself. If we go for example of antioxidant, there are mainly butylated hydroxy, toluene, butylated hydroxy, and anisole, BHT and BHA. These things are known as, or ascorbic acid, vitamin C, which can also act as an antioxidant molecule. So this kind of thing is mainly known as antioxidant. Next thing is why we use antioxidant, or what what are the source of oxidation reaction actually in a pharmaceutical formulation. So API is a source of oxidation reaction. API can react with oxygen and go through the oxidation reaction procedure. Then preservative or any kind of excipient, they can react with oxygen and can causes oxidation reaction. And how the efficiency of antioxidant is compromised, or means যে antioxidant গুলোর activity কিভাবে লস হইতে পারে if they are incompatible with different excipient। তার মানে হচ্ছে তারা যদি অন্য excipient এর সাথে incompatible হয় তাহলে তাদের properties বা তাদের activities লস হইতে পারে। or adsorption on the surface of the container, তার মানে হচ্ছে surface container surface এ যদি তারা adsorb হয়ে যায়। What is adsorption and what is absorption, I think this is also clear to us. So if these two things occur, then antioxidant can lose its property or action. Then next thing is wetting agent. And what is wetting agent? Actually we already studied a lot about the surfactant or surface active agent। পড়ছি না আমরা surface active agent? ফিজিক্যাল ফার্মাসিতে পড়ানো হয়েছে, অ্যাডসর্পশন এন্ড ইন্টারফেশিয়াল ফেনোমেনাতে মনে হয় পড়ানো হয়েছিল নাকি? সারফেক্টেন্ট পড়াইছে? জি স্যার। Okay, so wetting agent, actually surfactant is known as wetting agent, and its more property or its function is to remove the interfacial tension between solid and liquid media. So here we see two diagram, one is left and another is right. In left diagram, we see that there is a higher interfacial tension between the water droplet and tablet, and whenever wetting agent was added with them or water, we see that the interfacial tension decreases and the angle between the water and table is decreased. So mainly surface active agent or wetting agent গুলাই হচ্ছে কাজ হচ্ছে এদের কি ইন্টারফেশিয়াল টেনশন কমানো। তার মানে হচ্ছে দুইটা যে মিডিয়া আছে, একটা হচ্ছে সলিড আর একটা হচ্ছে লিকুইড। সলিডটা হচ্ছে এখানে টেবিল আর লিকুইডটা হচ্ছে ওয়াটার ড্রপলেটস। তো তাদের মধ্যে যে সারফেস টেনশন বা যেটাকে আমরা ইন্টারফেশিয়াল টেনশন বলি, এই টেনশনটা কমানোই হচ্ছে মেইনলি এই ওয়েটিং এজেন্টের কাজ। এবং এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, if we go to our next slide, we see that whenever we mixed with oil with water, we see that there two layer is formed. One is upper layer, which is what oily layer, and below there is a layer which is formed by water. So first the interaction or attraction between oily molecule was high among them, that is known as intramolecular attraction force। তার মানে হচ্ছে যখন আমরা ওয়াটারের সাথে তেলকে অ্যাড করতেছি আমরা দেখতেছি যে দুইটা লেয়ার ফর্ম করছে, একটা হচ্ছে উপরে অয়েলি লেয়ার আর নিচে হচ্ছে ওয়াটার লেয়ার। এবং অয়েলি লেয়ারটা ফর্ম করার কারণ হচ্ছে কি শুরুর দিকে সেখানে কি ছিল, অয়েলি যে মলিকিউল গুলো আছে তাদের মধ্যে যে পার্টিকেল যে ইন্টারাকশন, যেটাকে আমরা ইন্ট্রামলিকুলার ফোর্স বলি, সেটা খুব বেশি ছিল। বাট whenever we added surfactant, আমরা যখনই সারফেক্টেন্টটা ইউজ করছি, সারফেক্টেন্ট মলিকিউল উইল সেপারেট উইথ what oily molecule and will distribute throughout the solution। তার মানে যখনই আমরা সারফেক্টেন্টটা অ্যাড করছি অয়েলি মলিকিউল গুলা কিন্তু এখন আর একসাথে নাই, তারা কি হয়ে গেছে, আলাদা হয়ে পুরা মিডিয়াতে ছড়ায় গেছে। কিভাবে ছড়ায় গেছে? We already know that surfactant have two part, one is head, another is tail, and head is a hydrophilic in nature and tail is a hydrophobic in nature. So the tail portion of surfactant will oriented toward the oily molecule and
the head portion of surfactant will oriented toward the liquid molecule, and it will form a circular formation that we see in the below image, that there are different spherical form actually formed, and this spherical form is known as micelle or micelle বলি আমরা এটাকে, ঠিক আছে? সো মিসেলটা হচ্ছে মেইনলি ফর্ম করবে কিসের মাধ্যমে, যে যখন আমরা কোন একটা অয়েলি মিক্সচারের মধ্যে যেটা ওয়াটারের সাথে মিক্সড অবস্থায় আছে তার মধ্যে আমরা কি করতেছি, সারফেক্টেন্ট এড করতেছি। সারফেক্টেন্ট এড করলে সারফেক্টেন্টের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। হেডটা হচ্ছে হাইড্রোফিলিক ইন নেচার আর টেলটা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার। আর তেল যেটা আছে সেটাও হাইড্রোফোবিক ইন নেচার। সো আমরা অলরেডি বলছি যে লাইক ডিজলস লাইক। সো সারফেক্টেন্ট তার টেল পোর্শন দ্বারা অয়েলি যে মলিকুল গুলো আছে সেগুলাকে ঘিরে ফেলবে এবং একটা গোলাকার একটা স্ট্রাকচার ফর্ম করবে, এবং এরকম স্ট্রাকচার ফর্ম করার ফলে তারা হচ্ছে কি করবে, পুরো মিডিয়াতে তেলটাকে নিয়ে ছড়ায় পড়তেছে। এন্ড এর ফলে আমরা দেখতে পারতেছি যে ইনিশিয়ালি অয়েলি মলিকুল গুলোর মধ্যে যে ইন্টার পার্টিকেল ইন্টারাকশনটা ছিল বা অ্যাট্রাকশনটা ছিল সেটা অনেক বেশি ছিল, বাট যখনই সারফেক্টেন্ট এড করতেছি তখন তাদের মধ্যকার যে অ্যাট্রাকশনটা সেটা কমে যাচ্ছে, কমে গিয়ে তাদের সাথে এবং হচ্ছে বিহাইকেল যেটা ওয়াটার ছিল এখানে তাদের সাথে ইন্টারেকশনটা বেড়ে যাচ্ছে, এবং পুরো মিডিয়াতে হচ্ছে কি করতেছে, এই তেল নিয়ে হচ্ছে সারফেক্টেন্টটা কি করতেছে, ছড়ায় পড়তেছে। বুঝছি, এটা পড়ছি মনে হয় মেকানিজম। ক্লিয়ার হয়েছে? হুম, হ্যালো, আমার কথাই শোনা যাচ্ছে? হুম, রেসপন্স করো না কেন? বুঝছি তো এটা নাকি। হুম, ওকে। সো আবার বলতেছি, সমস্যা নাই, বলতেছি হচ্ছে যে যখন কি ছিল এখানে আমরা তেলের সাথে যখন পানিকে মিক্স করতেছি তখন তারা দুইটা লেয়ার ফর্ম করতেছে, এবং এখানে তেলের যে মলিকুল গুলো আছে তাদের মধ্যকার যে ইন্টারাকশন বা অ্যাট্রাকশন সেটা তাদের প্রতি বেশি, এর ফলে তারা একসাথে থাকতেছে, পানি একসাথে থাকতেছে। বাট যখন সারফেক্টেন্ট অ্যাড করতেছি তখন সারফেক্টেন্ট কি করতেছে, তেলটাকে বিভিন্ন পোর্শনে ভাগ করে তেল নিয়ে পুরা পানি জুড়ে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, যেটা আমরা এই যে নিচের ছবিতে দেখতে পারতেছি। এবং সারফেক্টেন্ট কি করতেছে তাহলে, যে শুরুর দিকে তেলের মলিকুল গুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ছিল সেটাকে ভেঙে দিয়ে তেলটাকে নিয়ে পুরো মিডিয়াতে ছড়ায় যাচ্ছে, ঠিক আছে? এবং আমরা বলছি সারফেক্টেন্টের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। হেডটা হচ্ছে ওয়াটারের দিকে মুভ করে থাকবে আর টেলটা হচ্ছে তেলের দিকে মুভ করে থাকবে। এটা তোমাদের সারফেস অ্যাক্টিভ এজেন্টের মনে হয় ইয়া পড়াইছে কিনা, কে পড়াইছিল ফিজিক্যাল ফার্মাসি? ওকে। সো মেবি ওই যে ওইখানে যে মেকানিজমটা পড়াইছে সেম মেকানিজমটা অ্যাকচুয়ালি এখানেও কাজ করবে। And if we go for example of excipient, there are actually two main waiting agent that we use in our formulation, that is twin and span. Twin and span, and these two things actually we highly use in our formulation, and you will see their use whenever you go for your pharmaceutical technology lab. Then you will use these two things. One is twin and another is span. Twin is a polysorbate and span is a sorbitan ester. And this actually, without these two things, there are also different kind of surfactant like sodium lauryl sulfate that we use in our soap or detergent. They can also use it as a waiting agent, but sodium lauryl sulfate is not used for internal or parenteral product, it is used for external use only. তার মানে হচ্ছে এখানে অনেকগুলো সারফেক্টেন্ট আমরা ইউজ করি, সারফেস অ্যাক্টিভ এজেন্ট যেগুলো আছে এর মধ্যে টুইন আর স্প্যান এই দুইটা হচ্ছে বেশি ইউজ করা হয়। এছাড়াও সোডিয়াম লয়েল সালফেটও আমরা ইউজ করি, বাট সোডিয়াম লয়েল সালফেটটা হচ্ছে আমরা শুধুমাত্র এক্সটার্নাল প্রিপারেশনের হিসাবে ইউজ করি, ইন্টারনাল ইউজের জন্য ইউজ করি না। বাট there are some problem with waiting agent. Whenever we add them with our pharmaceutical preparation, they can form different foam. তার মানে হচ্ছে যখন আমরা এগুলাকে ইউজ করি ফর্মুলেশনের মধ্যে তখন ফোম তৈরি হয়। And for the to overcome this problem, we use another excipient which is anti-foaming agent that will prevent the formulation of foam. And foam formation is actually
challenging for pharmaceutical preparation, because if when, say for example, you prepared a syrup for suspension and it formed a huge amount of foam, and if you try to packet your or package your syrup in a bottle, then it will form a huge layer of foam on top of the bottle. তার মানে হচ্ছে যখন আমরা কি করতে চাচ্ছি, যে তুমি মনে করো ফার্মাসিউটিক্যাল প্রিপারেশনের ক্ষেত্রে ফোম তৈরি হয় এবং ফোমিংটা খুবই প্রবলেমের, কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তোমার ফোম তৈরি হয়ে গেলে তুমি 500 ml একটা বটলের মধ্যে তুমি মনে করো ওষুধ ভরতে চাচ্ছ, ফোম তৈরি হওয়ার কারণে দেখা গেছে অল্প একটু দেওয়ার পর এই বটল ভরে গেছে ফোম দিয়ে। তো এটা দেখা গেছে অনেক সময় তোমার বটলের যে অ্যাকচুয়াল মেজারমেন্টটা ওইটা তোমাকে করতে হেল্প করে, মানে বাধার সৃষ্টি করে। সো এটাকে ওভারকাম করার জন্য তোমার হচ্ছে কি করা হয়, বিভিন্ন ধরনের অ্যান্টি ফোমিং এজেন্ট ইউজ করা হয়। এন্ড next our excipient is anti-foaming agent, and anti-foaming agent actually it prevent foam formation. And here an example is given, that is simethicone, which is used as a anti-foaming agent in the concentration of 1 to 50 ppm. What is ppm? What ppm means? So parts per million. মানে পার্টস পার মিলিয়ন তো বুঝলাম, এটাকে যদি আমি মনে করো নর্মালি বুঝাইতে চাই, মনে করো কেউ একজন বুঝে না ppm জিনিসটা, তাহলে কিভাবে বুঝাবো তাকে, মানে কতর মধ্যে কতটুকু? আচ্ছা, ppm বলতে বোঝায় যদি 1 ppm হয়, তাহলে 1 ppm মানে হচ্ছে 1 মিলিগ্রাম ইন 1000 ml or 1 লিটার। তার মানে হচ্ছে 1 ppm মানে হচ্ছে 1000 লিটারের মধ্যে 1 লিটারের মধ্যে 1 মিলিগ্রাম। ঠিক আছে, 1 ppm মানে কি 1000 ml এর মধ্যে 1 মিলিগ্রাম, বা 1 লিটারের মধ্যে 1 মিলিগ্রাম। ঠিক আছে, 50 ppm মানে হচ্ছে 50 মিলিগ্রাম ইন 1000 ml। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি আজকের টপিক অ্যাকচুয়ালি। এরপরে আমরা আরো আস্তে আস্তে দেখবো, আমাদের আর বেশি বাকি নাই এক্সিপিয়েন্ট। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, সো না স্যার। অ্যাটেন্ডেন্সটা দিও। স্যার লিখে দেবো এখানে? না, ডাকতেছি। এলিয়াস এলিয়াস আছে, ফারজানা, সাইদুল, আবরার, সাইদুল, সরি সাইদুলের পরে হচ্ছে মসলামা। ইয়েস স্যার। সাইদুল আছে না? আচ্ছা, মসলামা, সাবিরা, বুশরা, তৃষা, তৃষা, স্যার সাবিরা আছে। ওকে সাবিরা আছে, তৃষা। বুশরা আছে। আচ্ছা আমি বলি, এখন পর্যন্ত সাইদুল আছো, সাবিরা আছো, বুশরা আছো, আর কেউ আছো? স্যার ইলিয়াসও আছে। রেসপন্স করে না কেন? তৃষা, প্রেজেন্ট স্যার। আফসানা, ফারজানা, ইয়েস স্যার। জয়, প্লিজ স্যার। সাকিব আছো, আচ্ছা, তারপর ইয়েস রাবেয়া, স্যার। ইয়েস স্যার। হামিদা, ইয়েস স্যার। জান্নাত, ইয়েস স্যার। নাইম, ইয়েস স্যার। স্যার জয় স্যার, দিস ইজ দিছি, তানজির, Yes, sir. তারপর হচ্ছে সঞ্জিদা, প্রেজেন্ট টিচার। নীলা, আশরাফুল, ইয়েস স্যার। তারপর হচ্ছে আরেক সঞ্জিদা, সঞ্জিদা না, নানান এরকম কেন? সঞ্জিদা, বিজয়, তোফায়েল, নাসিম, ইয়েস স্যার। সোমায়া, ইয়েস স্যার। ইপসিতা, শাওন, শাওন তো আছে Yes, দেখলাম, sir. আচ্ছা, ফাতেমা,
ফারজানা, সুমাইয়া, তারেক, Yes, sir. তারপর হচ্ছে রিফা, ইয়াসিন, তারিকুল, সাকিব, Yes, sir. অরিন, Yes, sir. সুমাইয়া, Yes, sir. শাহরিয়ার, Yes, sir. সাব্বির। Yes, sir. ওকে, তো তোমাদের কে কে আছে আমি একটু বলতেছি, আবার রিপিট করতেছি। ইলিয়াস মানে আইডি গুলো বলতেছি: 1367 9701553564456 তো বার করছো? Okay, so that's all for today. I will share the video lecture of recorded lecture of today's lecture at your VLC, and I will also give a question in question answer forum, so everybody will participate. ঠিক আছে? So question দিয়ে দেবো এখনই, কোশ্চেনটাতে পার্টিসিপেট হবে সিমিলার, Yes, sir. নরমালি যেরকম হয় প্রত্যেকদিন ওরকম হবে। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। Assalamu alaikum. Assalamu alaikum, sir.